আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন, ধামরাই গভর্নমেন্ট কলেজের স্টাডি সেন্টার হতে আজ ওপেন ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের তৃতীয় অনলাইন ক্লাস নিচ্ছি। আজকে আমরা অব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে একটি অঙ্কের প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমাদের অনেকে দ্বিতীয় বর্ষের অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে সে বই অনেকে পাওনি। তো এই না পাওয়ার কারণে আমি বই থেকে এখন অঙ্ক করাচ্ছি না, আমি তোমাদের নিজে বিভিন্ন বই ঘেঁটে তো সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো জানা দরকার সেরকম অঙ্ক সংগ্রহ করে আমি সেটা তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি এবং সে অনুযায়ী অঙ্ক করানোর চেষ্টা করব। তো তোমরা ইচ্ছা করলে এই অঙ্কটা স্ক্রিনশট দিয়ে তারপর তোমরা বাসায় এটা দেখতে পারো। তো প্রথমে আমরা দেখি যে অঙ্কটার এই প্রশ্নটা কিভাবে সাজানো আছে। এখানে বলা হয়েছে প্রথমে ঢাকা ক্লাবের 2014 সালের সমাপনী হিসাব সমূহ নিম্নে। অর্থাৎ ঢাকা ক্লাব একটা ক্লাবের আমরা লেনদেন নিয়ে এখানে আলোচনা করব। তো এই লেনদেনে দেখা যাচ্ছে প্রথমে নগদ উদ্ধৃত 5,000, ভর্তি ফিস 8,000, চাঁদা প্রাপ্তি 25,000, হল ভাড়া প্রাপ্তি 12,000, ভাড়া প্রদান 6,000, মনিহারি খরচ 2,000, বিদ্যুৎ খরচ 3,000, ডাক ও তার খরচ 1,000, বিনিয়োগ 20,000, বেতন প্রদান 12,000। অর্থাৎ এই ঢাকা ক্লাবের 2014 সালের যত হিসাবগুলো এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রাপ্তি ও প্রদান এখানে মূলত মানে যে অর্থগুলো পাওয়া হয়েছে এবং যে অর্থগুলো প্রদান করা হয়েছে সেগুলো এখানে আনা হয়েছে। এছাড়া এর বাইরে যেসব লেনদেন এখানে আছে, অর্থাৎ প্রাপ্তি ও প্রদান মানে অর্থাৎ কি পরিমাণ টাকা পাওয়া গেছে এবং কি পরিমাণ টাকা প্রদান করা হয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া অন্যান্য আরও কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। প্রারম্ভিক সম্পদ, তো অর্থাৎ হিসাবকালের শুরুতে বা বছরের শুরুতে কি পরিমাণ সম্পদ ছিল। ভূমি ও দালান 25,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা। তারপর 2 নম্বর আছে চলতি বছরের বকেয়া চাঁদা, অর্থাৎ এই বছরের চাঁদা যেটা এখনো পাওয়া যায়নি সেই বকেয়া চাঁদা আছে 2,000 টাকা। বেতন বকেয়া 3,000 টাকা, অর্থাৎ বেতন পরিশোধ করার কথা ছিল কিন্তু আমরা এখনো তা পরিশোধ করিনি, এরকম বেতন রয়েছে কত 3,000 টাকা। তো প্রথমে যেটা চাওয়া হয়েছে প্রারম্ভিক মূলধন তহবিল, অর্থাৎ বছরের শুরুতে এই প্রতিষ্ঠানের কি মূলধন ছিল, অর্থাৎ টোটাল সম্পদ কি পরিমাণ ছিল, টোটাল দায় কি পরিমাণ ছিল এবং এই দুটার পার্থক্য। তো প্রাপ্তি ও প্রদান হিসাব খ নম্বরে চাওয়া হয়েছে, অর্থাৎ এইখান থেকে আমরা কোনগুলো প্রাপ্তি কোনগুলো প্রদান সেটাকে আমরা আলাদা করব, তারপর দুটাকে ডিফারেন্স করে বা দুটার দুইটাকে মাইনাস করে আমরা ডিফার করে আমরা তার উদ্ধৃতটা নির্ণয় করব। এরপরে শেষে আমরা যেটা করব আয় ব্যয় হিসাব। তো আয় ব্যয় হিসাবে আমরা আয়গুলোকে আলাদা করে দেখাবো এবং ব্যয়গুলোকে আলাদা করে দেখাবো। এখন আমরা চলে যাই প্রথমে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। তাহলে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে গেলে আমরা এর আগেও দেখেছি যে সম্পদগুলোকে আলাদা পাশে রাখতে হবে এবং দায়গুলোকে আলাদা পাশে রাখতে হবে। এখন এই টোটাল তথ্য থেকে বছরের শুরুতে নগদ উদ্ধৃত, এই নগদ উদ্ধৃত বলতে বছরের শুরুতে হাতে যে নগদটা ছিল সেই নগদ টাকার কথা এখানে বলা হয়েছে। তাহলে এই নগদ টাকা এখানে আরো বলা হয়েছে অন্যান্য তথ্যতে প্রারম্ভিক সম্পদ, অর্থাৎ বছরের শুরুতে কি সম্পদ ছিল। ভূমি ও দালান 25,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা। অর্থাৎ বছরের শুরুতে এই সম্পদগুলো ছিল, ভূমি ও দালান ছিল 25,000 টাকা এবং আসবাবপত্র 10,000 টাকা। তো আমরা এগুলো নিয়ে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব। অর্থাৎ প্রারম্ভিক মূলধন তহবিলটা কি, বছরের শুরু অর্থাৎ হিসাবকালের শুরুতে কি পরিমাণ সম্পদ আছে এবং হিসাবের কালের শুরুতে কি পরিমাণ দায় আছে সেই জিনিসটা দেখাবো এবং এই দুইটাকে পার্থক্য করব, অর্থাৎ মাইনাস করে দেখাবো। সম্পদ থেকে দায় টাকা মাইনাস করে আমরা দেখাবো কি পরিমাণ মূলধন এখানে আছে। তো শুরুতে আমরা নগদ উদ্ধৃত নিয়ে গেলাম 5,000 টাকা। বছরের শুরুতে আর কি কি সম্পদ আছে, ভূমি ও দালান 25,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা। তো এইগুলো আমরা বসিয়ে ফেললাম। আমরা এখানে দেখি এখানে টোটাল যা জিনিসগুলো আছে এগুলো বছরের শেষ মানে হিসাবকালের শেষ দিনের উদ্ধৃত
শুধু হিসাবকালের শুরুর একটা উদ্ধৃত এখানে আছে, আর বাকি সবই হিসাবকালের শেষের উদ্ধৃত বা সারা বছরের যে লেনদেন থেকে তার যে মোট হিসাব, মোট উদ্ধৃতটা বের হয়েছে সেই উদ্ধৃত এখানে দেখানো হয়েছে। আর এইখানে অন্যান্য তথ্যে শুধু প্রারম্ভিক সম্পদগুলো দেখানো হয়েছে। তো এখানে ভূমি ও দালান 25,000, আসবাবপত্র 10,000, আর এছাড়া এই বছরে কি কি বকেয়া আছে সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তো আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল, আমরা বারবার বলছি যে প্রারম্ভিক মূলধন তহবিলে মূলত বছরের শুরুতে মানে হিসাবকালের শুরুতে আমাদের কি কি সম্পদ এবং হিসাবকালের শুরুতে কি পরিমাণ দায় সেই জিনিসটা দেখানো লাগে। তো আমরা টোটাল এই অংশ থেকে অর্থাৎ এই টেবিলটা থেকে এবং অন্যান্য তথ্য হতে প্রারম্ভিক সম্পদ মূলত এই তিনটেই পাই। একটা হচ্ছে গিয়ে নগদ উদ্ধৃত, যেটা এখান থেকে নাম হলো। তারপর হচ্ছে ভূমি ও দালান, যেটা স্পষ্ট বলা আছে প্রারম্ভিক সম্পদ, ভূমি ও দালান এবং আসবাবপত্র, এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে নিলাম। আর বাকি কোনো কিছু কিন্তু এখানে সম্পদ বা দায়ের মধ্যে পড়ে না। তো আমরা এইখানে বছরের শুরুতে আর কোনো দায় দেখি না, যেহেতু দায় নাই, তো কি করব আমরা এই 5,000, 25,000 এবং 10,000 যোগ করলে কত হয় 40,000। এখান থেকে যদি আমরা দায় মাইনাস করি তো দায় হচ্ছে গিয়ে 0, অর্থাৎ যে পরিমাণ সম্পদ এইটাই হচ্ছে গিয়ে আমাদের প্রারম্ভিক মূলধন। টোটাল যে সম্পদটা সেই সম্পদটাই আমাদের প্রারম্ভিক মূলধন, অর্থাৎ বছরের শুরুতেই ক্লাবের কোনো দায় ছিল না, শুধু মূলধন ছিল কত 40,000। তো আমরা দেখি যে মোট সম্পদগুলোকে একত্রে করে সেখান থেকে যদি আমরা দায় মাইনাস করি, কিন্তু এখানে কোনো দায় নাই, তাই এই মোট সম্পদটাই এখানে প্রারম্ভিক মূলধন। তো আমরা এই প্রারম্ভিক মূলধনটা বসিয়ে দিলাম। এরপরে আমরা আসি প্রাপ্তি ও প্রদান হিসাব। তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা, আয় ব্যয় হিসাব প্রস্তুত করা এবং আর্থিক অবস্থার বিবরণী। মূলত এই তিনটা প্রশ্ন থেকে দুইটা পরীক্ষায় সবসময় থাকে, তিনটাও থাকে, আর অন্য একটা প্রশ্ন আসতে পারে। তো সেদিনই আমি বলেছিলাম যে প্রাপ্তি ও প্রদান হিসাবটা কি, যে প্রাপ্তি ও প্রদান হিসাবটা কিন্তু খুব সহজ একদম। আমরা যে নগদান বই করি সেই নগদান বই, অর্থাৎ টাকা আসলে ডেবিট দিকে, টাকা চলে গেলে ক্রেডিট দিকে। অর্থাৎ এই প্রাপ্তি সমূহ যে বোঝানো হয়েছে এই ক্লাবে কি পরিমাণ নগদ টাকা আসছে সেগুলো এই ডেবিট দিকে দেখানো হয়েছে, এবং ক্রেডিট দিকে দেখানো হয়েছে কি পরিমাণ টাকা এখান থেকে চলে গেছে। তো এই প্রাপ্তি পাশে আমরা দেখি নগদ উদ্ধৃত, অর্থাৎ বছরের শুরুতে যে নগদ টাকাটা সেটা আবার এখানে আনতে হবে। তারপর ভর্তি ফিস, অর্থাৎ এই ক্লাবে যারা ভর্তি হয়েছে তাদের ফিস বাবদ আমরা কত টাকা পেয়েছি 8,000 টাকা। প্রাপ্তি সমূহ শুধুমাত্র টাকা আসছে, আমরা ওই লেনদেনগুলো এখানে আনবো। আমি আবার বলি, প্রাপ্তি ও প্রদান হিসাব একটা নগদান বইয়ের কথা চিন্তা করতে হবে। এর দুটো দিক, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে গিয়ে ক্রেডিট দিক। তো ডেবিট দিক হচ্ছে গিয়ে টাকা আসাটা, প্রাপ্তি মানে অর্থাৎ ক্লাবে কি পরিমাণ টাকা আসছে সেই জিনিসটা দেখানোর জন্য আমাদের এই প্রাপ্তি পাস বা ডেবিট পাস। তো এখানে দেখা যায় নগদ উদ্ধৃত বছরের শুরুতে ভর্তি ফিস, মানে ভর্তি ফিসের মাধ্যমে টাকা আসছে কত 8,000 টাকা। চাঁদা প্রাপ্তি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা প্রতি বছর, অধিকাংশ সময় মাসে হয়। তো অধিকাংশ সময় মাসে যে টোটাল যে চাঁদা প্রাপ্তি, অর্থাৎ ক্লাবের যারা সদস্য তারা যে চাঁদাটা দেয়, তো সেই চাঁদা হিসেবে কত টাকা পাওয়া গেছে 25,000 টাকা। হল ভাড়া প্রাপ্তি, একটি ক্লাবের হল থাকতে পারে, সেই হল ভাড়া দেওয়া হয় অনেক সময়, এবং এই হল ভাড়ার কারণে তারা সারা বছরে 12,000 টাকা পেয়েছে। তো সেই 12,000 টাকা আমি এখানে লিখলাম। এরপর হচ্ছে প্রদান সমূহ কি, অর্থাৎ এই ক্লাবের যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, যে পরিমাণ অর্থ তারা নগদ ব্যয় করেছে, সেই ব্যয়ের অঙ্কগুলো এখানে আমরা লিখব। তো বেতন হিসাবে প্রদান করা হয়েছে কত 12,000 টাকা, ভাড়া হিসাবে প্রদান করা হয়েছে 6,000 টাকা, মনিহারি খরচ হিসেবে প্রদান করা হয়েছে 2,000 টাকা, বিদ্যুৎ খরচ প্রদান করা হয়েছে 3,000 টাকা, ডাক ও তার খরচ প্রদান করা হয়েছে 1,000 টাকা, বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ ক্লাবের অতিরিক্ত টাকা ছিল সেই টাকাটা এক জায়গায় ইনভেস্ট করা হয়েছে, এতে কিন্তু নগদ টাকা চলে যায়। আমরা প্রত্যেকটাই দেখি বেতন, একটা ক্লাবে যারা কাজ করে, যারা কর্মচারী তাদেরকে বেতন প্রদান করা লাগে, সেই বেতন প্রদানের মাধ্যমে টাকা চলে গেছে কত 12,000 টাকা। ভাড়া প্রদান, ক্লাবের বিভিন্ন কিছু জন্য, মানে ক্লাব ঘর বা এরকম কিছুর জন্য ভাড়া প্রদান করা হয় মালিককে,
এর জন্য টাকা ব্যয় হয়েছে কত? ৬,০০০ টাকা। মণিহারি প্রদান করা হয়েছে, মণিহারি খরচ প্রদান করা হয়েছে ২,০০০ টাকা। বিদ্যুৎ খরচ প্রদান করা হয়েছে ৩,০০০ টাকা। ডাক ও তার খরচ প্রদান করা হয়েছে ১,০০০ টাকা। বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ এই ক্লাবে যে উদ্ধৃত টাকা ছিল সেই টাকা থেকে বা অতিরিক্ত টাকা ছিল সেই টাকা তারা একটা খাতে ইনভেস্ট করেছে, একটা জায়গায় বিনিয়োগ করেছে, এতে কিন্তু তাদের নগদ টাকা চলে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাই এখানে টাকা আসছে সেগুলো প্রাপ্তি সমূহে, অর্থাৎ সারা বছরে বিভিন্ন কারণে বিভিন্ন লেনদেনে বিভিন্নভাবে যে অর্থগুলো আসছে সেগুলো আমরা এখানে লিখব, এবং একটা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন কারণে বা বিভিন্ন লেনদেনে বিভিন্নভাবে যে টাকাগুলো চলে গেছে সেই টাকাগুলো আমরা এখানে লিখব। কিভাবে টাকাগুলো চলে গেছে? বেতন প্রদানের মাধ্যমে। কিভাবে টাকা চলে গেছে? ভাড়া প্রদানের মাধ্যমে। কিভাবে চলে গেছে? মনিহারি খরচের মাধ্যমে, বিদ্যুৎ খরচের মাধ্যমে, ডাক ও তারের মাধ্যমে এবং বিনিয়োগের মাধ্যমে। এইগুলো হচ্ছে টাকা আসছে, এই লেনদেনের মাধ্যমে টাকা আসছে এবং এই লেনদেনগুলোর মাধ্যমে টাকা চলে গেছে। একদম সহজ। জাস্ট আমরা এখান থেকে প্রাপ্তি দেখলেই বুঝতে পারবো যে টাকা পাওয়া গেছে। ভর্তি ফিস, এটা আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারি যে ভর্তি করার ফলে একটা ক্লাবে টাকা আসে, তো সেই টাকা আসাগুলো আমরা একপাশে লিখলাম। এবং টাকা চলে যাওয়া, এটাও কিন্তু খুব সহজ। প্রদান, ভাড়া প্রদান, টাকা চলে গেছে। মনিহারি খরচ করা হয়েছে, টাকা চলে গেছে। বিদ্যুৎ খরচ করা হয়েছে, টাকা চলে গেছে। ডাক ও তার খরচ, বিনিয়োগ, বেতন প্রদান, এই সব কিছুর মাধ্যমে টাকা চলে গেছে। তো টাকা চলে যাওয়াগুলো আমরা এই পাশে লিখে ফেললাম। এখন এই যে প্রাপ্তিগুলো আমরা যোগ করলাম, যোগ করে কত হয়েছে? ৫০,০০০ টাকা। এই ৫০,০০০ টাকা থেকে আমরা এই ১২,০০০, ৬,০০০, ২,০০০, ৩,০০০, ১,০০০, ২০,০০০ সবগুলো যদি মাইনাস করি তাহলে দেখবো আমাদের ব্যালেন্স থাকে ৬,০০০। অর্থাৎ বছর শেষে ওই ক্লাবের হাতে ৬,০০০ টাকা নগদ রয়েছে। তো আমি আবারও বলি, একদম সহজ। প্রথমে আমরা প্রারম্ভিক মূলধনটা কিভাবে করলাম? বছরের শুরুতে কি কি সম্পদ আছে সেগুলোকে আমরা একত্রে নিলাম, বছরের শুরুতে কি কি দায় আছে সেগুলোকে একত্রে নিলাম। তো এখানে সম্পদ আমরা পুরো প্রশ্ন অনুযায়ী আমরা 3টা সম্পদ পাই, সেটা হচ্ছে কি নগদ উদ্ধৃত, ভূমি ও দালান এবং আসবাবপত্র। তো দায় পাশে গিয়ে দেখবো আমরা কোনো দায় নাই। তো এখন এই প্রারম্ভিক মূলধনটা মানে কি? বছরের শুরুতে যে পরিমাণ সম্পদ আছে এবং যে পরিমাণ দায় আছে, টোটাল সম্পদ থেকে দায়টাকে মাইনাস করলে যে টাকাটা থাকে ওইটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। কিন্তু আমরা এখানে দেখি শুধু সম্পদ আছে, কোনো দায় নাই, যার জন্য টোটাল সম্পদ থেকে আমরা যদি সেইভাবে যদি দেখি যে ৪০,০০০ হচ্ছে কি টোটাল সম্পদ। তো ৪০,০০০ আর দায় পাশে কোনো কিছু নেই, অর্থাৎ দায় পাশে হচ্ছে কি 0। তাহলে ৪০,০০০ থেকে 0কে মাইনাস করলে ৪০,০০০ থাকে। ৪০,০০০ থেকে আমরা 0কে যদি মাইনাস করে দিই তাহলে ৪০,০০০ থাকে। অর্থাৎ প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরুতে মূলধন কত? ৪০,০০০। অর্থাৎ যে পরিমাণ সম্পদ ওই সমপরিমাণ টাকাই হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন। এরপর হচ্ছে কি প্রাপ্তি ও প্রদান। প্রাপ্তি ও প্রদানটা কি? নগদ টাকা আসলে ডেবিট দিকে প্রাপ্তি পাশে এবং নগদ টাকা চলে গেলে প্রদান পাশে। তো প্রাপ্তি সমূহ আমরা কোথা থেকে পেলাম? এখান থেকে আমরা সব প্রাপ্তিগুলো পেলাম। প্রদানগুলো কোথা থেকে পেলাম? এখান থেকে আমরা সব প্রদানগুলো পেলাম। খুবই সহজ, এগুলো কমন সেন্সের মধ্যেই অনেকগুলো পড়ে। যেমন নগদ উদ্ধৃত, বছর শুরুতে যে টাকাটা হাতে ছিল, ভর্তি ফিস, ক্লাবের সদস্য ভর্তি করানোর ফলে আমাদের যে টাকাগুলো আসছে, চাঁদা প্রাপ্তি টাকা আসছে, হল ভাড়া প্রাপ্তি টাকা আসছে, আর টাকা প্রদান, এগুলো টাকা চলে গেছে, বেতন প্রদানের মাধ্যমে টাকা চলে গেছে, ভাড়া প্রদানের মাধ্যমে টাকা চলে গেছে, মনিহারি খরচের মাধ্যমে টাকা চলে গেছে, বিদ্যুৎ খরচ, ডাক ও তার খরচ, বিনিয়োগ, এই সবগুলোর মাধ্যমে টাকা চলে গেছে। এই যে প্রাপ্তি থেকে এই প্রদানগুলো আমরা মাইনাস করে দিলাম একটা একটা করে, লাস্ট যেটা থাকে এটাকে বলা হয় সমাপনী উদ্ধৃত। তো এই সমাপনী উদ্ধৃত দিয়ে কি বোঝানো হয়? এই সমাপনী উদ্ধৃত দিয়ে বোঝানো হয় যে একটা প্রতিষ্ঠানে বা ওই ক্লাবে বছরের শেষে কি পরিমাণ টাকা আছে। যেমন বছরের শুরুতে ক্লাবের টাকা ছিল কত? ৫,০০০। তার ক্যাশ বাক্সে, ক্লাবের যে ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্সে নগদ টাকা ছিল কত? ৫,০০০ বছরের শুরুতে বা হিসাবকালের শুরুতে। কিন্তু বছরের শেষে বা হিসাবকালের শেষে দেখা যায় ওই টাকার পরিমাণ কত হয়েছে? ৬,০০০। অর্থাৎ সারা বছরের যে টাকা আসছে এবং সারা বছরে যে টাকা চলে গেছে সেগুলোকে প্লাস মাইনাস করে আমরা দেখলাম বছরের শেষে আমাদের টাকা আছে কত? ৬,০০০। এই হচ্ছে গিয়ে প্রাপ্তি ও প্রদান হিসাব। অর্থাৎ যদি প্রশ্নের প্রাপ্তি ও প্রদান হিসাব চাওয়া হয় তাহলে আমরা কি করব? যে পরিমাণ টাকা আসছে এবং যে পরিমাণ টাকা চলে গেছে দুটার পার্থক্য করে আমরা সমাপনী উদ্ধৃতটা বের করে ফেলব। এরপর আমরা চলে আসি আয় ব্যয় হিসাব।
আয় ব্যয় হিসাবটাও আমরা জানি, এর আগে অন্তত দুটো ক্লাসে আমরা এইগুলো আলোচনা করেছি যে আয় ব্যয় হিসাবে আমরা আয়গুলোকে এক পাশে নিব, ব্যয়গুলো এক পাশে নিব, তারপর টোটাল আয় থেকে টোটাল ব্যয়গুলো মাইনাস করে দিব। এরপরে আমরা যেটা নর্মাল প্রতিষ্ঠানে বলি মুনাফা বা নিট আয়, নিট মুনাফা, নিট লাভ, আমরা যে জিনিসটাকে বলি ওইটাকে আমরা নিট লাভ বা নিট মুনাফা বা নিট আয় না বলে আমরা কি বলবো, ব্যয়াতিরিক্ত আয়, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যয়ের চেয়ে আয় বেশি, অর্থাৎ একটা ক্লাবে যে পরিমাণ আয় তার চেয়ে অনেক কম ব্যয়, সেই সেই জিনিসটা আমরা এখানে লিখব। এখন আমরা চলে আসি মূল অঙ্কে, যে আয় ব্যয় হিসাবটা আমরা করব কিভাবে। আমরা ব্যয়ের জন্য আলাদা করে পাশ রাখবো, এই যে ব্যয় সমূহ টাকা, আয় সমূহ টাকা। তো ব্যয়টা সবসময় আমরা ডেবিট দিকে রাখবো, কারণ আমরা জানি সকল প্রকার খরচ বা ব্যয় ডেবিট। আর আয় সমূহকে আমরা ক্রেডিট পাশে রাখবো, কারণ আমরা জানি সকল প্রকার আয় হচ্ছে কি ক্রেডিট। তো আমরা প্রথমে আয় পাশটা একটু দেখি। ভর্তি ফিস, এই ভর্তি ফিসটা নিয়ে প্রশ্ন আছে। এই ভর্তি ফিসটা অনেক সময় আমরা আয় পাশেও দেখাই, আবার অনেক সময় দায় পাশেও এটা দেখানো হয়। তো তবে যদি আমরা আয় পাশে আনি বা দায় পাশে আনি, যদি আমরা নিচে একটা টিকা লিখে দিই তাহলে এটা কারেক্ট, অর্থাৎ আমরা দুই পাশে আনতে পারবো। এগুলো একটু ফ্লেক্সিবল আইটেম ভর্তি ফিসটা, অর্থাৎ এটাকে আয় পাশেও দেখানো যায়, দায় পাশেও দেখানো যায়। তো আমরা যেহেতু এই অঙ্কে আমরা আয় পাশে নিয়ে আসছি, তো আমরা এখানে একটা টিকা লিখে দিতে পারি যে ভর্তি ফিসকে আয় হিসেবে গণ্য করা হলো। তো আমরা এই যে ভর্তি ফিসটা ৮,০০০, এটা আয় হিসেবে দেখালাম আয় পাশে। এরপরে আমরা নিচে দেখি চাঁদা প্রাপ্তি, অর্থাৎ সারা বছরের চাঁদা পাওয়া গেছে কত, ২৫,০০০, কিন্তু বকেয়া আছে ২,০০০। অর্থাৎ সারা বছরের চাঁদা পাওয়ার কথা ছিল ২৭,০০০ টাকা, কিন্তু ওইখান থেকে নগদে পাওয়া গেছে কত, ২৫,০০০। এই যে বকেয়া, এটা কিন্তু এইখানে বলা হয়েছে যে চলতি বছরের বকেয়া চাঁদা, অর্থাৎ এই চাঁদাটা ক্লাবের পাওয়ার কথা ছিল ২,০০০ টাকা, কিন্তু পাওয়া যায়নি। টোটাল পাওয়ার কথা ছিল ২৭,০০০ টাকা, যেখান থেকে ২৫,০০০ টাকা আমরা পেয়েছি। এই যে এখানে স্পষ্ট বলা যে চাঁদা প্রাপ্তি কত, ২৫,০০০। অর্থাৎ আর এই ২৫,০০০ এবং এই ২,০০০ দুটো মিলিয়ে ২৭,০০০ টাকা বছরে পাওয়ার কথা ছিল, কিন্তু পাওয়া গেছে কত, ২৫,০০০। যেহেতু এটা এই বছরের আয়, তোমাদের এর আগেও আমি এটা আলোচনা করেছি, যখনই আমরা আয় ব্যয় হিসাব করব আমরা হিসাব কালটাকে একটা রেঞ্জের মধ্যে ধরবো, অর্থাৎ এর আগের বছরের সবকিছু বাদ, পরের বছরের সবকিছু বাদ, কিন্তু এই বছরের আয় ব্যয় এই বছরের মধ্যে দেখাতে হবে। অর্থাৎ এই যে চাঁদা প্রাপ্তি ২৫,০০০, এটা এই বছরের আয়, তার সাথে এই যে বকেয়া ২,০০০, এটাও কিন্তু এই বছরের আয়, যদিও পাওয়া যায়নি, কিন্তু এটা আয়টা মূলত এই বছরের, হয়তো আগামী বছর পাওয়া যাবে, কিন্তু আয়টা মূলত এই বছরের, যার জন্য এই বছরের সাথে এটা যোগ হয়ে যাবে। এরপর হচ্ছে কি হল ভাড়া প্রাপ্তি, এটা হচ্ছে কি ক্লাবের যে হল থাকে সেই হল ভাড়া দেওয়া হয় এবং তার জন্য ক্লাবের আয় হয়ে থাকে। এরপর আমরা চলে যাই ব্যয় পাশে, অর্থাৎ এই ক্লাবটা চালাতে গিয়ে ক্লাবের যে ব্যয়গুলো হয়েছে সেই ব্যয়গুলো আমরা এখানে দেখাবো। প্রথমে দেখি বেতন, বেতন আছে কত, ১২,০০০ যোগ বকেয়া ৩,০০০, অর্থাৎ এই ক্লাবের মোট বেতন দেওয়ার কথা ছিল ১৫,০০০, কিন্তু ক্লাব বেতন দিয়েছে কত, ১২,০০০, বকেয়া আছে কত, ৩,০০০। এই যে বকেয়ার কথাটা এখানে বলা হয়েছে যে বেতন বকেয়া ৩,০০০। তো আমরা দেখি বেতন প্রদান ১২,০০০ টাকা, অর্থাৎ ১২ আর ৩ দুটো যোগ করলে কত হয়, ১৫,০০০। ২০১৪ সালে টোটাল বেতন দেওয়ার কথা ছিল ১৫,০০০, কিন্তু বেতন নগদে প্রদান করা হয়েছে কত, ১২,০০০। ৩,০০০ টাকার বেতন এখনো বকেয়া আছে, অর্থাৎ এই বছরের খরচ, অর্থাৎ আমরা যদি আবার সেই কথাটা বলি যে আয় ব্যয় হিসেবে একটি রেঞ্জ ধরতে হবে হিসাবকালটাকে, সকল আয় এবং ব্যয় এই বছরেরটা এই বছরের মধ্যেই দেখাতে হবে। তো যেহেতু এই টোটাল ১৫,০০০ হচ্ছে কি এই বছরের বেতন খরচ, এই জন্য এই ১৫,০০০ দেখানোর জন্য আমাদের ১২,০০০ এর সাথে এই ৩,০০০ টাকা যোগ করে দেখাতে হবে। তাহলে ১২,০০০ এবং ৩,০০০ যোগ করলে কত হয়, ১৫,০০০। মণিহারি খরচ, মণিহারি হিসেবে ব্যয় হয়েছে কত, ২,০০০ টাকা। মণিহারি খরচ প্রদান করা হয়েছে কত, ২,০০০ টাকা। বিদ্যুৎ খরচ প্রদান করা হয়েছে কত, ৩,০০০ টাকা।
ডাক ও তার 1,000 টাকা, ভাড়া 6,000। এগুলো হচ্ছে কি আমাদের মোট ব্যয়। তো বেতন প্রদান করা হয়েছে কত? 15,000। মনিহারি খরচ অর্থাৎ কলম, পেন্সিল, রবার এই জাতীয় জিনিসগুলো ক্রয় করতে গিয়ে, খাতা, কলম, পেন্সিল, কাগজ এই জাতীয় জিনিসগুলো ক্রয় করতে গিয়ে খরচ হয়েছে মোট কত? 2,000। অর্থাৎ এগুলো ব্যয় হিসেবে আমাদের দেখাতে হবে। বিদ্যুৎ খরচ, তো একটা ক্লাবের যে বিদ্যুৎ ব্যয় হয় সেই বিদ্যুৎ ব্যয়টা এখানে দেখানো হয়েছে। তারপর ডাক ও তার, বিভিন্ন চিঠিপত্র, ইমেল এগুলো পাঠানোর জন্য যে ব্যয়টা হয়েছে 1,000 টাকা। ভাড়া, ক্লাবের যে ভাড়া অর্থাৎ ক্লাব ঘরের ভাড়া থাকতে পারে সেই ভাড়া দেওয়া হয়েছে কত? 6,000। এই হচ্ছে কি এগুলো সব টোটাল ব্যয়, অর্থাৎ এই হিসাবকালে বা এই বছরের মোট ব্যয়গুলো এখানে দেখানো হয়েছে। কোন কোন খাতে কি কি ব্যয় হয়েছে টোটাল ব্যয়গুলো এখানে দেখানো হয়েছে। তো এইটা হচ্ছে কি আয়গুলোকে আমরা যোগ করি। আয়গুলো যোগ করলে কত হয়? 47,000 টাকা। এই 47,000 টাকা থেকে আমরা ব্যয়গুলোকে বিয়োগ করে দেব। তো বিয়োগ করার পরে যেটা দেখি 20,000 টাকা। আমরা এখানে একটু দেখি, এখানে হচ্ছে কি 8,000 আর 27,000 যোগ করলে কত হয়? 35,000। 35,000 আর 12,000 যোগ করলে হয় 47,000। এই 47,000 এটা হচ্ছে কি আয়। এখানে আমরা ব্যয় দেখি কি কি আছে। 15,000 আর 2,000 17,000, 17,000 আর 3,000 20,000, 20,000 আর 1,000 21,000, 21,000 আর 6,000 27,000। তো 47,000 থেকে 27,000 টাকা মাইনাস করে দিলে আমাদের ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে গিয়ে 20,000। অর্থাৎ এই প্রতিষ্ঠানে ব্যয়ের তুলনায় আয় বেশি আছে 20,000 টাকা। অর্থাৎ আমরা দেখছি, মানে আমরা যেটা বলি নর্মালি যে নিট লাভ বা নিট মুনাফা, নিট আয় যে জিনিসগুলো বলি, তো সেটাই একটু ঘুরিয়ে বলতে হবে এই অঙ্কের বেলায়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের বেলায় আমরা সেটাকে নিট লাভ বা নিট মুনাফা এগুলো না বলে আমরা লিখবো কি? ব্যয় অতিরিক্ত আয়। অর্থাৎ ব্যয়ের চেয়ে আয়টা বেশি। ব্যয় অতিরিক্ত আয় মানে ব্যয়ের চেয়ে আয় বেশি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আয় কত? 47,000, কিন্তু ব্যয় টোটাল হয়েছিল কত? 27,000। তাহলে 47,000 থেকে 27,000 টাকা মাইনাস করলে এই ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে কি 20,000। তো এই হচ্ছে কি আমাদের আজকে পুরো অঙ্ক। আমরা একটু যদি আর 2 মিনিট যদি এটা নিয়ে আরেকটু আলোচনা করি তাহলে দেখব। এটা হচ্ছে কি ঢাকা ক্লাবের 2014 সালের সমাপনী হিসাব সমূহ নিম্নে। অর্থাৎ ঢাকা ক্লাবের যে হিসাবগুলো আছে, বিভিন্ন লেনদেন থেকে যে হিসাবগুলো হয়েছে সেই হিসাবগুলো এখানে দেওয়া হয়েছে। অন্যান্য কিছু তথ্য অর্থাৎ কি কি বকেয়া বা অগ্রিম আছে, এছাড়া বছরের শুরুতে কি কি সম্পদ আছে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমাদের এখানে 3টা প্রশ্ন চাওয়া হয়েছে। প্রথমে প্রারম্ভিক মূলধন তহবিল, প্রাপ্তি ও প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাব। তো প্রারম্ভিক মূলধনটা কি? যে বছরের শুরুতে কি পরিমাণ সম্পদ এবং বছরের শুরুতে কি পরিমাণ দায়, এই দুইটার পার্থক্য করব। তো আমাদের সম্পদগুলো আমরা লিখলাম, নগদ উদ্বৃত্ত, ভূমি ও দালান, আসবাবপত্র, এই 3টাই আমাদের বছরের শুরুতে সম্পদ, কিন্তু বছরের শুরুতে কোনো দায় নেই। তো এই 40,000 থেকে যদি আমরা এই যে এরকম 40,000 থেকে যদি শূন্যকে মাইনাস করি তাহলে 40,000ই থাকে। অর্থাৎ মোট সম্পদ অনুযায়ী মোট সম্পদ যা ঠিক তাই হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন। অর্থাৎ বছরের শুরুতে যে সম্পদগুলো ছিল এই সম্পদগুলোই ছিল আমাদের টোটাল মূলধন। এরপরে আসি আমরা প্রাপ্তি ও প্রদান হিসাব। এটা খুবই সহজ। প্রাপ্তি অর্থাৎ নগদ টাকা আসছে, ক্লাবে নগদ টাকা আসছে, শুধু ওই লেনদেনগুলো আমরা এই পাশে লিখবো। প্রদান সমূহ অর্থাৎ ক্লাবে নগদ টাকা চলে গেছে, ক্লাব থেকে নগদ টাকা চলে গেছে, ওই লেনদেনগুলো আমরা এই পাশে লিখবো। ক্লাবে আসছে কি কি? নগদ উদ্বৃত্ত, ভর্তি ফিস, চাঁদা প্রাপ্তি, হল ভাড়া প্রাপ্তি, এগুলো নগদ টাকা আসছে, সেগুলো আমরা এই পাশে লিখলাম। নগদ টাকা চলে গেছে, বেতন প্রদান, ভাড়া প্রদান, মনিহারি খরচ, বিদ্যুৎ খরচ, ডাক ও তার, বিনিয়োগ, অর্থাৎ নগদ টাকা এখানে চলে গেছে সেই লেনদেনগুলো আমরা এখানে লিখলাম। টোটাল প্রাপ্তি থেকে 50,000, টোটাল প্রদানগুলো মাইনাস করে দিলাম। তাহলে দেখা গেছে বছরের শুরুতে আমাদের উদ্ধৃত কত? 6,000 টাকা। অর্থাৎ বছরের শেষে আমাদের এই প্রতিষ্ঠানের সমাপনী উদ্ধৃত মানে নগদ টাকা আছে কত? 6,000 টাকা। এরপর আমরা চলে আসি আয় ব্যয় হিসাব। এখানে আয়গুলোকে আলাদা করে দেখাবো, ব্যয়গুলোকে আলাদা করে দেখাবো। আয়ের মধ্যে কি? ভর্তি ফিস সম্পর্কে আমি একটু বলছি যে এটা আয় পাশেও যেতে পারে, দায় পাশেও যেতে পারে। আর যদি আমরা আয় পাশে লিখি আমরা একটা টিকা দিয়ে দিব, যদি দায় পাশে লিখি সেই ক্ষেত্রে আমরা একটা টিকা দিয়ে দিব। তো ভর্তি ফিস কত? 8,000, চাঁদা প্রাপ্তি 25,000 যোগ বকেয়া, এই বকেয়ার কথা এখানে বলা আছে সেই অনুযায়ী আমরা এখানে বসালাম। তারপর হল ভাড়া প্রাপ্তি এটা লিখে ফেললাম।
এরপরে ব্যয় পাশে কি কি আছে, বেতন যোগ বকেয়া, এটাও এই বকেয়ার কথাটাও এখানে বলা আছে, সেই অনুযায়ী আমরা এখানে লিখে ফেললাম। মনিহারি খরচ, বিদ্যুৎ খরচ, ডাক ও তার ভাড়া, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো সব চলে আসছে কিন্তু আমাদের এখান থেকে। আর এটার সাথে রিলেটেড ছিল এই যে দুইটা বকেয়া, এই দুইটা বকেয়ার কাজ আমরা এখানে করে দিলাম। একটা হচ্ছে গিয়ে চাঁদা প্রাপ্তির বকেয়া আর একটা হচ্ছে গিয়ে বেতনের বকেয়া, এই দুটো আমরা এখানে করে দিলাম। তো এইটা হচ্ছে গিয়ে আয় আর এইটা হচ্ছে গিয়ে ব্যয়। টোটাল আয় যোগ করলে কত, 47,000। এখান থেকে আমরা ব্যয়গুলোকে মাইনাস করে দিলাম। তো ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ ক্লাবের আয় বেশি ব্যয় কম। তো এইটাকে আমরা কিভাবে সংক্ষেপে লিখবো, ব্যয় অতিরিক্ত আয়। এই ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে কি 20,000 টাকা। তো এই টোটাল হচ্ছে কি আমাদের অঙ্ক। তোমরা কলেজে এসে চেষ্টা করবা দ্বিতীয় বর্ষের বইটা সংগ্রহ করতে। দ্বিতীয় বর্ষের বই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্বিতীয় বর্ষের যে বইটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, ইনশাল্লাহ আমিও যদি বইটা হাতে পাই তাহলে তোমাদের বই থেকে আমি আরো কিছু অঙ্ক ইনশাল্লাহ আগামীতে শিখাবো। তো তোমরা বাসায় ভালো করে অঙ্কটা দেখবা। আর তোমরা অবশ্যই এইখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখো। এই স্ক্রিনশটটা দেখে তোমরা এই প্রশ্ন এবং সমাধান, যে এটা হচ্ছে গিয়ে সমাধান আর এই পাশে হচ্ছে গিয়ে প্রশ্ন, বাসায় বসে বসে নিজেরা একটু সলিউশন করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।